আমাদের পঞ্চম বিবাহ বার্ষিকীর দিন আমার স্বামী জানালো তার ব্যক্তিগত সহকারী 7 মাসের অন্তঃসত্ত্বা। সেদিন আমার স্বামী আমাকে এমন একটি কথা বলেছিল যা মুহূর্তের মধ্যে আমার 5 বছরের সংসার ভেঙে দিয়েছিল। তারপর সে আরো একটি বাক্য বলেছিল যা আমার জীবনের সব সম্পর্কের ইতি টেনে দিয়েছিল। সে বলেছিল, তুমি আমাকে সন্তান দিতে পারোনি, এতে আমার কি দোষ। সেদিন রাতে আমি কোনো কান্নাকাটি করিনি, নিঃশব্দে নিজের কাপড় চোপড় গুছিয়ে একটি সুটকেসে ভরে নিয়েছিলাম। আর পরদিন সকালে যখন সে ডাইনিং টেবিলের উপর আমার স্বাক্ষর করা বিবাহ বিচ্ছেদের কাগজগুলো দেখতে পেল, তখন সে যেন নিজের পৃথিবীটাই হারিয়ে ফেললো। সেদিন সন্ধ্যায় ঢাকার আকাশে হালকা বাতাস বইছিল। সারাদিনের গরমের পর আবহাওয়াটা বেশ স্বস্তিদায়ক হয়ে উঠেছিল। মিস্টার ইয়াসিন আমাদের বিবাহ বার্ষিকী উপলক্ষে শহরের একটি অভিজাত রেস্টুরেন্টে রাতের খাবারের আয়োজন করেছিলেন। এটাই ছিল সেই রেস্টুরেন্ট যেখানে বিয়ের আগে আমরা প্রায়ই আসতাম। জানালার পাশের টেবিলটি আমাদের দুজনেরই খুব প্রিয় ছিল। তিনি আগে ভাগেই সেই টেবিলটি বুক করেছিলেন। আমি কালো রঙের একটি শাড়ি পরেছিলাম, হাতে ছিল সেই হীরার আংটি যেটির নকশা আমি নিজেই করেছিলাম। মিস্টার ইয়াসিন পরেছিলেন গাঢ় নীল রঙের একটি দামি স্যুট। এখন তিনি দেশের একটি বড় শিল্প প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক। কাজের ব্যস্ততা তাকে অনেক বদলে দিয়েছিল। তিনি বাড়িতে থাকলেও যেন সবসময় অফিসের চিন্তায় ডুবে থাকতেন। তবুও ওয়েটার যখন আমাদের সামনে খাবার পরিবেশন করলো, তিনি আমার দিকে তাকিয়ে আগের মতো একটি মৃদু হাসি দিলেন। সেই হাসি দেখে কয়েক মুহূর্তের জন্য আমার মনে হয়েছিল হয়তো আমাদের সম্পর্কে এখনো সবকিছু শেষ হয়ে যায়নি। আমরা খুব সাধারণ কিছু বিষয় নিয়ে কথা বলছিলাম। আমি আমার নতুন গয়নার নকশা নিয়ে কথা বলছিলাম যা রূপকথা জুয়েলার্সে জমা দিয়েছি। তিনি অফিসের নতুন প্রকল্প নিয়ে কথা বলছিলেন। আমার বান্ধবী মেহরিন যে নতুন সিনেমাটি দেখতে বলছিল সেটি নিয়েও কিছুক্ষণ আলোচনা করা হলো। সবকিছুই স্বাভাবিক মনে হচ্ছিল। হঠাৎ তিনি চুপ করে গেলেন। টেবিলের উপর রাখা পানির গ্লাসের দিকে অনেকক্ষণ তাকিয়ে থেকে ধীর কণ্ঠে বললেন, আয়রা, তোমার সঙ্গে আমার জরুরি একটা কথা আছে। আমি ধীরে ধীরে কাঁটা চামচটা নামিয়ে তার দিকে তাকালাম। তার কণ্ঠের ভার আমাকে অকারণ ভয় পাইয়ে দিল। আমি শান্ত গলায় জিজ্ঞেস করলাম, কি কথা? তিনি গভীর একটি নিঃশ্বাস ফেললেন। তারপর বললেন, তানহা আমার ব্যক্তিগত সহকারী, সে অন্তঃসত্ত্বা। এক মুহূর্তের জন্য আমি যেন কিছুই বুঝতে পারলাম না। তানহা আমার ব্যক্তিগত সহকারী, অন্তঃসত্ত্বা। শব্দগুলো আলাদা আলাদা হয়ে আমার কানে আসছিল, কিন্তু আমার মস্তিষ্ক যেন সেগুলোকে সত্যি বলে মেনে নিতে অস্বীকার করছিল। আমি অনেক কষ্টে নিজেকে সামলে প্রশ্ন করলাম, কত মাস? তিনি চোখ নামিয়ে উত্তর দিলেন, 7 মাস। 7 মাস? আমার পুরো শরীর ঠান্ডা হয়ে গেল। এর মানে এটা কোনো একদিনের ভুল ছিল না। গত 7 মাস ধরে তিনি প্রতিদিন আমার চোখের দিকে তাকিয়ে মিথ্যা বলেছেন। আমি যখন তার জন্য অপেক্ষা করেছি, তার পছন্দের খাবার রান্না করেছি, নিজেকে বুঝিয়েছি অফিসের কাজের চাপে তিনি এত বদলে গেছেন। ঠিক সেই সময় তিনি অন্য একজন নারীর সঙ্গে আরেকটি জীবন গড়ে তুলছিলেন। আমার হাত কাঁপতে শুরু করলো। আমি পানির গ্লাস তুলতে সেটি হাত ফসকে মেঝেতে পড়ে ভেঙে চুরমার হয়ে গেল। এক মুহূর্তের জন্য পুরো রেস্টুরেন্ট নিস্তব্ধ হয়ে গেল। একজন কর্মচারী দ্রুত এসে ভাঙা কাঁচ পরিষ্কার করতে লাগলেন, কিন্তু কেউ জানতো না ভেঙে যাওয়া কাঁচের চেয়েও বড় ভাঙন এই মুহূর্তে আমার জীবনে নেমে এসেছে। মিস্টার ইয়াসিন আমার দিকে তাকিয়ে রইলেন। হয়তো তিনি ভেবেছিলেন আমি চিৎকার করব, হয়তো কাঁদবো, কিন্তু আমি শুধু নিশ্চুপ বসে রইলাম। তিনি তাড়াতাড়ি বললেন, আয়রা, আমাকে ভুল বোঝো না। সেদিন আমার মাথা ঠিক ছিল না। একবারই এমন হয়েছিল। আমি সত্যি অনুতপ্ত। আমি তার দিকে তাকিয়ে শান্ত গলায় বললাম, একবারের ভুল কখনো 7 মাসের গর্ভে পৌঁছায় না। তিনি আরো নিচু গলায় বললেন, গত মাসে তানহা গর্ভপাত করাতে চেয়েছিল। আমিও চেয়েছিলাম বিষয়টা সেখানে শেষ হয়ে যাক, কিন্তু আর সম্ভব হয়নি। এখনো খুব দুর্বল। তার কথাগুলো শুনে আমার বুকটা মোচড় দিয়ে উঠল। একটি অনাগত শিশুকে তিনি এমন ভাবে বলছিলেন যেন সেটা কোনো ঝামেলা। আমি গভীর শ্বাস নিয়ে জিজ্ঞেস করলাম, তুমি আমার কাছে কি চাও? তিনি আমার হাত ধরতে গিয়ে বললেন, শিশুটার জন্মের পর আমরা ওকে নিজেদের সন্তান হিসেবে মানুষ করব। তানহাকে কিছু টাকা দিয়ে অন্য শহরে পাঠিয়ে দেব। তুমিও আর সন্তান না হওয়ার কষ্টে ভুগবে না। আমি তার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইলাম। তিনি নিজের বিশ্বাসঘাতকতাকে আমার প্রতি দয়া বলে বোঝাতে চাইছিলেন। আমি ধীরে বললাম, তুমি কি সত্যি মনে করো এটা আমার জন্য উপকার? হঠাৎ তার মুখের অভিব্যক্তি বদলে গেল। তিনি বিরক্ত কণ্ঠে বলে উঠলেন, তুমি তো আমাকে কোনো সন্তান দিতে পারোনি, এতে আমার কি দোষ? সেই মুহূর্তে আমার ভেতরের শেষ আশাটুকু নিভে গেল। গত 5 বছরের প্রতিটি অপমান, প্রতিটি ব্যর্থ চিকিৎসা, প্রতিটি নীরব কান্না আমার চোখের সামনে ভেসে উঠল। তিনি আবার বললেন, আয়রা প্লিজ, তানহার এখন 7 মাস। ওকে সন্তানটা জন্ম দিতে দাও। যা শাস্তি দেওয়ার আমাকে দিও, কিন্তু শিশুটার কোনো ক্ষতি করো না। আমি ধীরে মাথা নাড়লাম। তারপর শান্ত কণ্ঠে বললাম, ঠিক আছে, ও সন্তান জন্ম দিক। আমার উত্তর শুনে তার মুখে স্বস্তির হাসি ফুটে উঠল। সে বুঝতে পারলো না ঠিক সেই মুহূর্তে আমি তাকে চিরদিনের জন্য হারিয়ে ফেলেছি। বাসায় ফিরে তিনি স্বাভাবিক আচরণ করার চেষ্টা করলেন, আর আমি নিঃশব্দে নিজের জীবনের নতুন অধ্যায় শুরু করার প্রস্তুতি নিতে লাগলাম। বাড়িতে ফিরে আসার পুরো পথটুকুতে আমার মুখ দিয়ে একটা শব্দও বের হয়নি। গাড়ির জানালার বাইরে ঢাকার ব্যস্ত রাত ছুটে চলছিল নিজের নিয়মে। ফুটপাতের দোকানগুলোতে এখন ভিড়। রাস্তার পাশে চায়ের দোকানে বসে মানুষ গল্প করছে। কোথাও হাসির শব্দ ভেসে আসছে। পৃথিবীর সবকিছু যেন আগের মতোই চলছে। শুধু আমার পৃথিবীটা কয়েক ঘন্টার মধ্যেই সম্পূর্ণ বদলে গেছে। মিস্টার ইয়াসিন 2-1 বার আমার দিকে তাকিয়েছিলেন। হয়তো আমার নীরবতা তাকে অস্বস্তিতে ফেলছিল। তিনি কয়েকবার কথা বলতে চেয়েও থেমে গেলেন। হয়তো তিনি ভেবেছিলেন আমি বাড়িতে গিয়ে চিৎকার করব, কাঁদব, জিনিসপত্র ভাঙচুর করব। কিন্তু আমার ভেতরে তখন আর রাগ
ছিল না, সব অনুভূতি যেন একসঙ্গে পাথর হয়ে গিয়েছিল। বাড়ির গেট খুলে গাড়ি ভেতরে ঢুকতেই দারোয়ান সালাম দিল। প্রতিদিনের মতোই আমি মৃদু হাসি দিয়ে উত্তর দিলাম, মানুষটা জানেই না এই বাড়ির ভেতরে আজ এমন একটি সত্য প্রবেশ করেছে যা কয়েকদিনের মধ্যে এই সংসারের সবকিছু উলট পালট করে দেবে। আমি ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে উঠলাম। ঘরে ঢুকে শাড়ির আঁচল খুলে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ালাম। আয়নায় নিজের মুখটা দেখে নিজেকে চিনতে পারলাম না। কয়েক ঘন্টার মধ্যে যেন আমি অনেক বছর বুড়িয়ে গেছি। হাতে থাকা হীরার আংটিটার দিকে তাকিয়ে রইলাম। 5 বছর আগে বিবাহ বার্ষিকীর উপহার হিসেবে ইয়াসিন আমাকে এই আংটিটা দিয়েছিল। সে বলেছিল এই আংটির মতোই আমাদের সম্পর্ক কখনো ভাঙবে না। আমি ধীরে আংটিটা খুলে ড্রেসিং টেবিলের উপর রেখে দিলাম। ঠিক তখন ইয়াসিন ঘরে ঢুকলো। সে স্বাভাবিক থাকার ভান করে বলল, তুমি কিছু খাবে? আমি নিচে বলে দিচ্ছি। আমি কোনো উত্তর দিলাম না। সে আবার বলল, আয়রা প্লিজ এমন চুপ করে থেকো না। আমি শান্ত গলায় বললাম, আমার একটু একা থাকতে ইচ্ছা করছে। সে কয়েক সেকেন্ড দাঁড়িয়ে থেকে ঘর থেকে বেরিয়ে গেল। দরজা বন্ধ হওয়ার শব্দ শুনে আমি ধীরে বিছানার ধারে বসে পড়লাম। তারপর প্রথমবারের মতো আমার চোখ দিয়ে জল গড়িয়ে পড়লো। আমি জোরে কাঁদিনি, কেউ যেন শুনতে না পায় সেই চেষ্টা করে নিঃশব্দে কেঁদে গেলাম। আমার কান্না শুধু আজকের বিশ্বাসঘাতকতার জন্য ছিল না, এই কান্না ছিল গত 5 বছরের প্রতিটি অপমানের জন্য। আমাদের বিয়ের দ্বিতীয় বছর থেকে আত্মীয় স্বজনের একই প্রশ্ন শুরু হয়েছিল, কোনো সুখবর কবে দেবে? প্রথম দিকে আমরা দুজনে হেসে এড়িয়ে যেতাম। তারপর শুরু হলো ডাক্তার দেখানো, এক হাসপাতাল থেকে আরেক হাসপাতাল, একজন বিশেষজ্ঞ থেকে আরেকজন বিশেষজ্ঞ, রক্ত পরীক্ষা, হরমোন পরীক্ষা, আলট্রাসোনোগ্রাফি, অসংখ্য রিপোর্ট, অসংখ্য ওষুধ, অসংখ্য আশা। প্রতিবারই মনে হতো এবার হয়তো সব ঠিক হয়ে যাবে, কিন্তু প্রতিবারই আমরা খালি হাতে ফিরেছি। সবচেয়ে কষ্টের বিষয় ছিল ডাক্তার কখনো আমাকে দোষ দেননি, বরং তারা বলেছিলেন সমস্যা দুইজনেরই কিছু চিকিৎসাজনিত কারণে হচ্ছে, সময় লাগবে কিন্তু আশা ছাড়ার কিছু নেই। ইয়াসিনও তখন আমার হাত ধরে বলতো, আমরা একসঙ্গে আছি, এটাই যথেষ্ট। সন্তান থাকলে ভালো, না থাকলেও আমি শুধু তোমাকেই চাই। আজ বুঝলাম সে কথাগুলোও মিথ্যা ছিল। পরদিন খুব ভোরে আমার ঘুম ভাঙলো। ইয়াসিন তখনও ঘুমিয়ে। আমি নিঃশব্দে উঠে রান্নাঘরে গেলাম। প্রতিদিনের মতোই তার জন্য নাস্তা তৈরি করলাম, ডিম ভাজি, পরোটা আর দুধ চা। সবকিছু আগের মতো সাজিয়ে রাখলাম, কারণ আমি চাইনি আমার সিদ্ধান্ত নেওয়ার আগে সে কিছু বুঝতে পারুক। নাস্তার টেবিলে বসে সে কয়েকবার আমার দিকে তাকালো আর বলল, তুমি আজ অফিসে যাবে? আমি বললাম না। ও বলল, শরীর খারাপ? আমি বললাম না। তারপর ও জিজ্ঞেস করলো, তাহলে? আমি বললাম, কিছু কাজ আছে। সে আর কিছু জিজ্ঞেস করলো না। খাওয়া শেষ করে অফিসে চলে গেল। গাড়ির শব্দ মিলিয়ে যেতেই আমি নিজের ঘরে ফিরে এলাম। আলমারির দরজা খুললাম, একটি বড় সুটকেস বের করলাম। তারপর ধীরে ধীরে নিজের কাপড়গুলো গুছিয়ে রাখতে শুরু করলাম। প্রতিটি শাড়ির সঙ্গে যেন একটি করে স্মৃতি জড়িয়ে ছিল। লাল বেনারসি আমাদের বিয়ের দিন, নীল শাড়ি কক্সবাজারে প্রথম ঘুরতে যাওয়া, সাদা জামদানি আমার জন্মদিন। সবকিছু গুছাতে গুছাতে মনে হচ্ছিল আমি কাপড় নয়, নিজের অতীত গুছিয়ে রাখছি। ড্রয়ার খুলতে একটি ছোট অ্যালবাম বেরিয়ে এলো। আমি বসে পড়লাম, ছবিগুলো একে একে দেখতে লাগলাম। একটি ছবিতে ইয়াসিন আমার কপালে আলতো করে চুমু খাচ্ছে, আরেকটিতে আমরা বৃষ্টির মধ্যে ভিজছি, আরেকটিতে সে আমার জন্য কেক কাটছে। ছবিগুলোর মানুষটা কি সত্যি এই মানুষ, নাকি আমি 5 বছর ধরে একজন অপরিচিত মানুষের সঙ্গে বসবাস করছি? আমি দীর্ঘশ্বাস ফেলে অ্যালবামটা বন্ধ করে দিলাম। এরপর ফোন হাতে নিয়ে একজন আইনজীবীর নম্বর খুঁজতে লাগলাম। আমার বিশ্ববিদ্যালয়ের বান্ধবী মেহেরিনের স্বামী একজন আইনজীবী। আমি মেহেরিনকে ফোন করলাম। সে আনন্দিত গলায় বলল, শুভ বিবাহ বার্ষিকী আয়রা, কেমন কাটছে দিনটা? আমি কয়েক সেকেন্ড চুপ করে থেকে বললাম, মেহেরিন আমি ডিভোর্স চাই। ও পাশে সম্পূর্ণ নীরবতা। তারপর উদ্বিগ্ন কণ্ঠে সে বলল, কি হয়েছে? আমি বললাম, সব কথা ফোনে বলা যাবে না, আমি আজই তোমার সঙ্গে দেখা করতে চাই। 1 ঘন্টা পর আমরা ধানমন্ডির একটি নিরিবিলি ক্যাফেতে বসেছিলাম। আমার পুরো কথাটা শুনে মেহেরিনের চোখ ভিজে উঠলো। সে ফিসফিস করে বলল, ইয়াসিন এমন করতে পারলো? আমি মৃদু হাসলাম আর বললাম, আমি নিজেও ভাবিনি। মেহেরিন কিছুক্ষণ চুপ থেকে বলল, তুমি কি তাকে আরেকটা সুযোগ দিতে চাও? আমি দৃঢ় গলায় বললাম, যে মানুষ 5 বছর আমার চোখের দিকে তাকিয়ে ভালোবাসার অভিনয় করতে পারে, সে আরেকবারও একই অভিনয় করবে। আমি সেই সুযোগ আর দেব না। মেহেরিন ধীরে মাথা নাড়লো। তারপর ব্যাগ থেকে একটি কার্ড বের করে আমার হাতে দিল। মেহেরিন বলল, এটা রায়হানের অফিসের ঠিকানা, আজই চলে যাও। গল্পটি কেমন লাগলো জানাবেন। এটি ছিল গল্পের প্রথম পর্ব। আর পরবর্তী পর্বটি শুনতে চাইলে অবশ্যই একটি কমেন্ট করবেন। ধন্যবাদ।